হতে চায় না যে এদেশের মানুষেরা করতে। 2024 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশে ছাত্র নেতৃত্বাধীন গণবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে মারাত্মক বল প্রয়োগের অনুমতি দিয়েছিলেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। আজ বুধবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে তারা জানিয়েছে একটি ফোন কলের ফাঁস হওয়া অডিওর ভিত্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে, যা স্বাধীনভাবে যাচাই করেছে বিবিসির অডিও ফরেনসিক দল। অডিওর উৎস অনুযায়ী গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই কলটিতে শেখ হাসিনাকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলছেন, বিক্ষোভকারীদের যেখানেই পাও গুলি করো দাবি করা হয় এটি বিক্ষোভ দমন কাজে মারাত্মক অস্ত্র ব্যবহারের সরাসরি অনুমতি। বিবিসির মতে রেকর্ডিংটি অডিও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট দ্বারা বিশ্লেষণ করা হয়েছে, যারা নিশ্চিত করেছে যে এতে কোনো সম্পাদনা চিহ্ন বা কৃত্রিম উপাদানের প্রমাণ পাওয়া যায়নি। তারা শেখ হাসিনার কণ্ঠ, ছন্দ ও ব্যাকগ্রাউন্ড শব্দ বিশ্লেষণ করে বলেন এটি একটি ঘরের ভেতরে স্পিকারে বাজানো ফোন কল ধারণ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেছেন তারা শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার পরিচালনা করছেন এবং এই অডিওটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন, বিবিসিকে বলেন এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো স্পষ্ট, যাচাইকৃত এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। জাতিসংঘের তদন্ত অনুযায়ী 2024 সালে দেশজুড়ে বিক্ষোভে প্রায় 1400 মানুষ নিহত হয়। যদিও আওয়ামী লীগ ও শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা ভারতে নির্বাসনে আছেন। বিক্ষোভের সূচনা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, যা পরবর্তীতে একটি গণ আন্দোলনের রূপ নেয় এবং দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। এটি 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 5ই আগস্ট সরকার প্রধানের বাসভবনে ছাত্র জনতার হামলার দিন শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যান। ওই দিনও ঢাকায় বহু প্রাণহানির ঘটনা ঘটে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, রেকর্ডিংটি সত্য কিনা তা আমরা নিশ্চিত নই এবং এতে বেআইনি কোনো নির্দেশ দেওয়া হয়েছে এমন প্রমাণও আমরা দেখিনি। উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের আওতায় গণহত্যা, বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া, ষড়যন্ত্র এবং সহিংসতা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ অন্তর্ভুক্ত। তার বিচার আনুষ্ঠানিকভাবে গত মাসে শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতে পারবে, তবে কোনো সার্বভৌম ক্ষমতা তাদের হাতে থাকবে না। স্থানীয় সময় সোমবার 7ই জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠকের সময় এই মন্তব্য করেন নেতানিয়াহু। এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার কথা ছিল বলে জানিয়েছে আল জাজিরা। নেতানিয়াহু বলেন, আমি বিশ্বাস করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার ক্ষমতা থাকা উচিত, তবে এমন কোনো ক্ষমতা তাদের দেয়া যাবে না যা আমাদের জন্য হুমকি হতে পারে। সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত সব বিষয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে। তিনি আরো বলেন, যেসব ফিলিস্তিনি আমাদের ধ্বংস করতে চায় না তাদের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই, তবে সেই শান্তির ভিত মজবুত হবে আমাদের নিরাপত্তার উপর, যেখানে সার্বভৌম নিরাপত্তা ক্ষমতা থাকবে শুধু ইসরায়েলের হাতে। নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি আর কখনো বাস্তবায়ন হবে না। এটি পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটা কোনো রাষ্ট্রই নয়। আমরা এটা হতে দেব না, এটাই আমাদের শপথ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহের তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, আমি জানি না। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নতুন সরকার ক্ষমতায় আসার প্রায় 10 মাস পরেও নির্বাচনের তারিখ নিয়ে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে না। এই অনিশ্চয়তা রাজনীতিতে বিভ্রান্তি তৈরি করছে
এবং বিভিন্ন মহলে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই 3 বার 3 রকম সময় বলেছেন, কখনো ডিসেম্বর থেকে জুন, কখনো এপ্রিল, আবার কখনো ফেব্রুয়ারি। অথচ ফেব্রুয়ারির কথাটাও এখন 1 মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটাও জানা যায়নি। তিনি বলেন, জনগণ আশা করেছিল প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার যখন দীর্ঘ সময় বৈঠক করেছেন তখন অন্তত একটা স্পষ্ট নির্বাচনের সময়সূচি পাওয়া যাবে, কিন্তু কিছুই জানানো হয়নি। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কখনো বলছে উপযুক্ত পরিবেশ নেই, কখনো বলছে রমজানের আগে নির্বাচন হোক, আবার কখনো বলছে সংস্কার শেষে নির্বাচন হোক। তারা নিজেরাও স্পষ্ট অবস্থানে নেই। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো আসন ভিত্তিক প্রার্থী নির্বাচন মোটামুটি সম্পন্ন করে ফেলেছে। এখন হঠাৎ তারা নতুন করে আনুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে, যা পুরো নির্বাচনী প্রস্তুতিতে নতুন জটিলতা সৃষ্টি করছে। তিনি আরও অভিযোগ করেন, নানা অজুহাত তুলে বারবার নির্বাচন পিছিয়ে দেয়া হচ্ছে। কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কখনো পিআর পদ্ধতি, কখনো জুলাই সনদ, কখনো বিচার প্রক্রিয়া। এসব যদি কিন্তুর খেলা এখনো শেষ হয়নি। তিনি বলেন, আমরা কবে পরিকল্পনা করব, আমাদের দলগত প্রার্থীগতভাবে কৌশল নির্ধারণ করতে হয়। নির্বাচনী প্রস্তুতির জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। নতুন রেকর্ড গড়েছে ঢাকার মেট্রো রেল। যাত্রা শুরু করার পর থেকে প্রায় 15,75,00,000 মানুষ মেট্রো রেলে চড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী উঠেছেন মিরপুর 10 নম্বর স্টেশন থেকে। সংখ্যাটা প্রায় 1,78,00,000। কেন মিরপুর 10 এত জনপ্রিয়? ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমদ জানাচ্ছেন, মেট্রো রেলের পথটি ব্যস্ত এলাকার উপর দিয়ে গেছে। আশপাশে ঘন বসতি, অফিস, ব্যবসা সব মিলিয়ে এখানে যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেশি। এখন দেখে নেই কোন স্টেশনগুলোতে যাত্রী সংখ্যা বেশি আর পিছিয়ে আছে যে স্টেশন। মিরপুর 10 নম্বর স্টেশনে যাত্রী বেশি হয়। মিরপুর 10 নম্বর এলাকাটি একটি জংশন। গাবতলী, মিরপুর 1, মিরপুর 2 হয়ে অনেকেই মিরপুর 10 নম্বরে নামেন। সেনানিবাস, মিরপুর 14 এবং পূর্বাংশের অনেক মানুষের মিলিত হওয়ার স্থানও এটি। এছাড়া আশপাশের বসতি, ব্যবসা ও বাণিজ্যিক স্থাপনাও বেশি। ফলে এই স্টেশনটির যাত্রী সংখ্যা বেশি। সবচেয়ে বেশি যাত্রী যেসব স্টেশনে, তার মধ্যে প্রথমে মিরপুর 10, 1,78,00,000। দ্বিতীয় সর্বোচ্চ 1,76,00,000-এর বেশি যাত্রী উত্তরা উত্তর স্টেশন থেকে যাতায়াত করেছে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে যাত্রী যাতায়াত করেছে 1,69,00,000-এর মতো। দুটি মেট্রো রেলের দুই দিকের প্রারম্ভিক স্টেশন, একদিকে মতিঝিলের অফিস পাড়ার চাপ, অন্যদিকে বৃহত্তর উত্তরা, টঙ্গী, এমনকি গাজীপুরের মানুষও এই পথে এখন যাতায়াত করে। এছাড়া আগারগাঁওয়ে 1,52,00,000 যাত্রী যাতায়াত করেছেন। বাকি স্টেশনের মধ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রায় 1,38,00,000 যাত্রী, কারওয়ান বাজারে প্রায় 1,11,00,000 যাত্রী যাতায়াত করেছেন মেট্রো রেলে। বিশেষ করে বইমেলার মাস ফেব্রুয়ারিতে যাত্রী ছিল রেকর্ড সংখ্যক। 27শে ফেব্রুয়ারি একদিনেই মেট্রো রেলে যাত্রী ছিল 4,24,000। সবচেয়ে কম যাত্রী যেসব স্টেশনে, তার মধ্যে এগিয়ে আছে উত্তরা দক্ষিণ, মাত্র 11,77,000 যাত্রী। বিজয় সরণিতে 26 লাখ, উত্তরায় মধ্যতে 37 লাখ সহ কাজীপাড়াতে 50 লাখ, শাহবাগে 72 লাখ, শেওড়াপাড়াতে 76 লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেছেন। কম যাত্রীর কারণ জানিয়ে ডিএমটিসিএল বলছে, কিছু এলাকায় আশপাশে বাসাবাড়ি কম, আবার কোথাও গণপরিবহন সংযোগ নেই। মেট্রো রেলের আয়ও বাড়ছে হিসেব মতে 2023 থেকে 24 অর্থ বছরে টিকিট বিক্রি করে আয় হয়েছে প্রায় 244 কোটি টাকা। এর আগের বছর ছিল মাত্র 22 কোটি। বর্তমানে 24 সেট ট্রেন আছে মেট্রো রেলে। সব সময় চলে 14টি, বিরতিতে 10টি। প্রতি 8 থেকে 10 মিনিটে একটি ট্রেন চলে। প্রতিদিন গড়ে যাত্রী 4 লাখ। লোকবল কম থাকায় এখনো ঘন বা মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানো যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে, কাজ চলছে, ভবিষ্যতে আরো যাত্রী বহন সম্ভব হবে। ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া একটি শান্ত গ্রাম, আর সেই গ্রামেরই বাতাস আজ ভারী হয়ে উঠেছে শোক আর স্তব্ধতায়। নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ভেতর থেকে উদ্ধার করা হয় 5ম শ্রেণী ছাত্রী ময়নার নিথর দেহ। নিষ্পাপে শিশুটি, যার জীবন থেমে গেল অকালেই, বাবা মায়ের চোখে এখন শুধু একটাই প্রশ্ন, কেন তাদের মেয়ের এই অবস্থা হলো? এলাকাবাসীর মধ্যে চলছে উত্তেজনা ও আতঙ্ক। প্রত্যেকের মুখেই একই দাবি, বিচার চাই।
দোষীদের খুঁজে বের করে যেন দেয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউই রেহাই পাবে না, দ্রুতই দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। অপরাধীদেরকে দ্রুত সাজা দেওয়ার দাবি নিয়ে হাবলিপাড়া গ্রামে এলাকাবাসীরা এ নিয়ে আন্দোলন করেন। হাবলিপাড়ার কিছু স্থানীয় লোকজন বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। স্থানীয় একজন বলেন, আমার বয়সে এমন ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি। আমরা চাই অপরাধীরা যেন আইনের কঠিনতম সাজা পায়। ময়নার বাবা মা জানান, ময়নার মতো আর কোনো শিশুর সাথে যেন এরূপ করুণ পরিণতি আর না হয়। এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য জানানোর জন্য নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য ঢাকা প্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।